আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আজকের লাইভ সেশনে স্বাগত জানাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে না কিনা একটু জানিয়ে দিবা সবার আগে, যারা ক্লাসে যুক্ত হয়েছে। পড়ালেখার নিয়মিত আয়োজন সুপার 60 ব্যাচের ইতিহাস ক্লাস। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা ফরাসি বিপ্লব এই অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম এবং সর্বশেষ আমরা বিপ্লবের পূর্বে যে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা ছিল সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দার্শনিকদের অবদানটা জানব এবং এই দার্শনিকদের অবদান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, বিপ্লবে দার্শনিকরা কিভাবে ভূমিকা রেখেছেন। তোমরা একটু চিন্তা করো তো দেখি, একটু ক্রিটিক্যালি থিঙ্ক করার চেষ্টা করো যে আসলে দার্শনিকরা কিভাবে ভূমিকা রাখতে পারে। চিন্তা করো, দেখো যারা লেখালেখি করে তারা কিভাবে কোনো কিছুকে ইনফ্লুয়েন্স করতে পারে। তারা কিন্তু রাইটার্স, অথর্স যারা আছে তারা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েন্সার। কিন্তু তারা কিভাবে ইনফ্লুয়েন্স করে? হাউ ডু দে ইনফ্লুয়েন্স এনি রেভলিউশন? যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলন, যে কোনো ইস্যুকে তারা কিভাবে ইনফ্লুয়েন্স করে, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এম.এস.টি. লামিয়া আমাদের সাথে যুক্ত হয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার হোসেন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কুলসুম আক্তার আমাদেরকে সালাম দিয়েছে। আচ্ছা, যারা যুক্ত আছো একটু কাইন্ডলি বন্ধু বান্ধবদেরকে দ্রুত মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও নিজেদের টাইমলাইনে। তো আসলে রাইটার, অথর যেটাই বলি, দার্শনিক তারা কিভাবে ভূমিকা রাখবে? তারা তাদের যে চিন্তা, তাদের যে ফিলোসফি, তাদের যে দর্শন, তাদের যে আইডিওলজি, তাদের যে থটস, সেটা শেয়ার করার মাধ্যমে, লেখালেখির মাধ্যমে তারা কোনো কিছুকে ইনফ্লুয়েন্স করতে পারে, কোনো কিছুতে ইম্প্যাক্ট ফেলতে পারে। বুঝতে পেরেছ সাদিয়া জান্নাত, তাবাসসুম সীমা? ওকে, তো দার্শনিকরা কিভাবে ভূমিকা রেখেছে, আমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকজন দার্শনিক এবং তাদের চিন্তাধারা যেগুলো বিপ্লবকে ত্বরান্বিত করেছিল সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে আমাকে সবাই শুনতে পাচ্ছ তো ক্লিয়ারলি, না? একটু এনশিওর করো, দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ, সবাই শুনতেছ? ওকে, ঠিক আছে, ক্লিয়ার শুনতে পাচ্ছ। জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর জানিয়েছ এবং আলফিয়া আক্তার, কুলসুম আক্তার, ঠিক আছে। আমরা আলোচনায় যাচ্ছি, একটু খেয়াল করো। দেখো, অষ্টাদশ শতকে ইউরোপে যুক্তিবাদের জাগরণ ঘটে। যুক্তিবাদের জাগরণ ঘটে। যুক্তিবাদ মানে কি? যুক্তিবাদ মানে কি? যুক্তিবাদ মানে হচ্ছে, মানে যে কোনো কিছু আমরা শুনলেই যে বিশ্বাস করিনি, উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি লজিক, আর্গুমেন্টস, ব্যাপারটা কিন্তু তেমন না। যুক্তিবাদ মানে হচ্ছে কোনো একটা বিষয়কে তুমি জাস্টিফাই করতে হলে সেটার পেছনে রিজনিং থাকতে হবে, লজিক থাকতে হবে, অ্যাকচুয়াল কজ থাকতে হবে। কোনো কারণ ছাড়া অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং সেগুলো অনুযায়ী, যেমন ওই যে আমরা রাজনৈতিক অবস্থা যে দেখিয়েছি সেখানে তোমরা দেখেছো না রাজারা কি বলেছিল? রাজারা ডিভাইন রাইট মনার্কি বা ঈশ্বর থেকে প্রাপ্ত ক্ষমতায় বিশ্বাসী ছিল। তারা মনে করত রাজারা হচ্ছে এই পৃথিবীতে, রাজারা এই পৃথিবীতে কার প্রতিনিধি?
রাজারা এই পৃথিবীতে উপরওয়ালার প্রতিনিধি হিসেবে তারা নিজেদেরকে মনে করত। তারা মনে করত তাদেরকে উপরওয়ালাই নিযুক্ত করেছেন এবং তারা কারো কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ না। তারা কি না, কারো কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ না, এবং তারা যেটা করবে সেটাই আইন। তাদের কাজের জন্য তারা একমাত্র হচ্ছে কি উপরওয়ালার কাছে জবাবদিহি করবে, জনগণের কাছে না। তো এরকম ছিল তাদের বিশ্বাস। কিন্তু অষ্টাদশ শতকে এসে যুক্তিবাদের জাগরণ ঘটে। মানে এরকম একটা কথা তুমি বলে দিলে আমি মেনে নিলাম, তুমি বললা ডানে যাও, আমি ডানে চলে গেলাম, কেন গেলাম নিজেও জানি না, এরকম হবে না। যুক্তিবাদের জাগরণ ঘটে মানে কি, কোনো কিছু আমাকে তুমি যদি বলো সেটার পেছনে যুক্তি থাকতে হবে, বুঝছো? যুক্তি ছাড়া হবে না। তো মধ্যযুগের যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার, সেগুলোর তীব্র সমালোচনা করলো কারা? দার্শনিকরা। তাহলে দার্শনিকরা কিসের সমালোচনা করলো? মধ্যযুগের যে সকল অন্ধবিশ্বাস এবং কুসংস্কার ছিল সেসবের। কারণ কি? কারণ সেসবের পেছনে কোনো শক্তিশালী যুক্তি ছিল না। দার্শনিকরা মানবিকতাবাদী চিন্তা শুরু করলো। মানবিকতাবাদী চিন্তা ছিল তাদের বিশেষ অবদান। মানবিকতা মানে কি? মানবিকতাবাদী চিন্তা মানে হচ্ছে মানুষের জন্য চিন্তা ভাবনা করা। মানবিক বা অ্যাজ এ হিউম্যান বিইং তাদের যেই বিষয়গুলো, তাদের রাইটস বা তাদের কোয়ালিটিস, সেগুলোর উপর তারা ফোকাস করলো। কেমন? তারা হচ্ছে মানবিকতাবাদী, মানুষ কেন্দ্রিক, হিউম্যান ফোকাসড তারা চিন্তা ভাবনা করলো। ঈশ্বর চিন্তা নয়, মানুষের মঙ্গল চিন্তাকে তারা গুরুত্ব দিল দার্শনিকরা, ঈশ্বর চিন্তা নয়। যে রাজা ঈশ্বরের প্রতিনিধি, রাজা যেটা বলবে সেটাই হবে, রাজা বসো বললে বসে যাব, রাজা যদি বলে আমি যেটা বলছি এটাই আইন, আমি যেটা বলছি এটাই হবে, এভাবেই হবে, মানলে মানো, না মানলে ফেলে দিব কল্লা, এরকম কেন হবে? হ্যাঁ, তারা যে মানুষের মঙ্গল চিন্তা শুরু করলো, মানুষের মঙ্গলের জন্যই রাজা। কেমন? ঈশ্বর চিন্তার পরিবর্তে তারা মানবিকতাবাদী চিন্তা ভাবনার উপর গুরুত্ব দিল। এবং তারা তাদের কিছু উক্তি, যেমন এই যে তারা বললো এই বিশ্বজগৎ কোনো অলৌকিক শক্তি দ্বারা চলে না, যুক্তি বা নিয়ম অনুযায়ী চলে, সমাজ যুক্তি ও নিয়মের দ্বারা শাসিত হওয়া উচিত। এটা কার বক্তব্য? দার্শনিকদের বক্তব্য ছিল এরকম যে কি থাকতে হবে? যুক্তি বা নিয়ম থাকতে হবে, কোনো রুলস রেগুলেশন, কোনো লজিক নাই, কিছু নাই। হ্যাঁ, যেমনে খুশি এমনি বলে দিল মেনে নিলাম, এরকম হবে না। সমাজ যুক্তি ও নিয়মের দ্বারা শাসিত হতে হবে। প্রজার কল্যাণের জন্যই রাজা, তিনি কেবল অধিকার ভোগ করতে পারেন না, কর্তব্য তাকে পালন করতে হবে। কেমন? প্রজার, রাজা মূলত কি জন্য? রাজা কি জন্য? রাজা হচ্ছে প্রজার জন্য, প্রজাদের কল্যাণের জন্য। যে দেশে মনে করো প্রজা নাই, সাপোজ যে দেশে কোনো মানুষ নাই, তো সে দেশের প্রধানমন্ত্রী যদি তোমারে বানায় দিই, তোমার কাছে ভালো লাগবে? তুমি কার প্রধানমন্ত্রী? তোমার তো জনগণই নাই, তাই না? তো প্রজা থাকতে হবে, রাজা হইতে হলে প্রজা থাকতে হবে। প্রজার কল্যাণের জন্যই রাজা। তারা কেবল নিজেদের অধিকার ভোগ করবে, নিজের সুবিধাগুলো আদায় করে নেবে, কর্তব্য পালন করবে না, এরকম হবে না। একজন দার্শনিক নাম হচ্ছে হলবেক। কি নাম বলেছি? হলবেক। তো এই যে হলবেক, তিনি একজন দার্শনিক এবং তিনি আধ্যাত্মিক ও ঈশ্বর চিন্তার চেয়ে বস্তু জগতে মানুষের কল্যাণ চিন্তাকে প্রাধান্য দিয়েছেন। মানুষের কল্যাণ চিন্তা, বুঝছো? ওয়েলফেয়ার অফ হিউম্যান বিইংস, মানুষের কল্যাণ, মানুষের উন্নতি, মানুষের ভালো, মানুষের পজিটিভ দিক তারা চিন্তা করেছে ঈশ্বর চিন্তার চেয়ে। তার মতে, অর্থাৎ এই যে হলবেক, তার মতে যে আদিতে, অর্থাৎ একদম শুরুতে মানুষ খুব সুখী ছিল, বুঝছো? শুরুতে মানুষ অনেক সুখী ছিল। কেমন? ধীরে ধীরে মানুষ মূলত তাদের রাজনৈতিক ধর্মীয় অনাচারের জন্যই দুঃখ দুর্দশা নিপতিত হয়েছে, তাদের দুঃখ দুর্দশা বেড়েছে। অর্থাৎ একটা সময় ছিল, তার কথা হলো যে মানুষ একটা সময় তাদের কোনো রাজনীতি ছিল না, সমাজনীতির প্রয়োজন ছিল না, ধর্মীয়
ব্যাপারগুলোর এত শৃঙ্খল ছিল না, তখন নাকি মানুষ অনেক সুখী ছিল। ধীরে ধীরে মানুষ তাদের রাজনৈতিক, ধর্মীয় এসব বিভিন্ন অনাচারের কারণে দুঃখ দুর্দশায় নিপতিত হয়েছে। আচ্ছা, এরপরে ইংরেজ একজন দার্শনিক, নাম হচ্ছে ভেলক। ইংরেজ দার্শনিক নাম কি? ভেলক। এই ইংরেজ দার্শনিক ভেলক তিনি কি বলেছেন, কি করেছেন? তিনি উদারনৈতিক বুদ্ধি বিভাষার সূত্রপাত করেছেন। উদারনৈতিক বা লিবারাল, কেমন? তা পরে দেখা যাচ্ছে ফ্রান্সের দার্শনিকরা তার এই ভাবধারাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাদের মতে যেখানে নিয়ম মেনে চলা হয় না সেখানে পরিবর্তন দরকার। তাহলে এই যে উদারনৈতিক বুদ্ধি চিন্তা যেটা, সেটার মূল কথা হচ্ছে কি, যে নিয়ম যেখানে মেনে চলা হয় না সেখানে কি লাগবে? পরিবর্তন লাগবে, অর্থাৎ নিয়ম মেনে চলার মতো সিস্টেম সেখানে নিয়ে আসতে হবে। কেমন? আচ্ছা, ইব্রাহিম মাহমুদ আমাদের সাথে আছো, রফিকুল ইসলাম, তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ, আশা করি। বুঝতে পারছো কিনা জানাবা। আজকের ক্লাসে কে কোন জেলা থেকে যুক্ত আছো কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও। হামিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছ, ভেরি গুড। এরপরে আরেকজন দার্শনিক নাম হচ্ছে ভলতেয়ার। তোমরা ভলতেয়ারের নাম শুনেছ? দার্শনিক ভলতেয়ারের নাম? ভলতেয়ার তিনি হচ্ছে ইউরোপের জ্ঞানদীপ্ত বা যুক্তিযুগ, দেখো যুক্তিযুগের শ্রেষ্ঠ দার্শনিক। যুক্তিযুগ ইংলিশে বলা হয় এজ অফ এনলাইটমেন্ট। এজ অফ এনলাইটমেন্ট বা এজ অফ রিজন। ইউরোপের জ্ঞানদীপ্ত বা যুক্তিযুগের শ্রেষ্ঠ দার্শনিক হচ্ছে ভলতেয়ার। এজ অফ এনলাইটমেন্ট অথবা এজ অফ রিজন। রিজন মানে তো বুঝতে পারছো, মানে হচ্ছে কি যুক্তি বা কারণ। কোনো একটা কিছু হইতে হলে সেটার পেছনে লজিক, রিজন থাকতে হবে, বুঝছো? আচ্ছা, তার প্রকৃত নাম হচ্ছে ফ্রাঁসোয়া ম্যারি এরাওয়ে। এটা হচ্ছে তার প্রকৃত নাম। কার? ভলতেয়ারের। ভলতেয়ারের প্রকৃত নাম কি? সারা জীবন কি বাংলা শিখলা যদি উচ্চারণই করতে না পারো? তাবাসসুম শিমু ভলতেয়ারের প্রকৃত নাম বলেছ। আচ্ছা, হামিদুর রহমান কক্সবাজার থেকে আমাদের সাথে আছো। বাকিরা কোত্থেকে আছো? মঙ্গল গ্রহ থেকে? হুম হুম আমিও সেটাই বলছিলাম, খেয়াল করো। আচ্ছা, তার প্রকৃত নাম হচ্ছে ফ্রাঁসোয়া ম্যারি এরাওয়ে। এবং এই যে ওডিপি, এটা তার একটা বিখ্যাত গ্রন্থ, দার্শনিক ভলতেয়ারের। মনে রাখিও ফর এমসিকিউ। এবং পরীক্ষা কিন্তু এই দার্শনিকদের অবদান থেকে কিন্তু তোমাদের সিকিউতেও প্রশ্ন আসে। 3 স্টার দিয়ে রাখিও। রাজনৈতিক ও আর্থসামাজিক ব্যবস্থার দোষ ত্রুটি সহজ ও ব্যঙ্গাত্মক ভাষায় তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন। ফ্রান্সের যে রাজনৈতিক এবং আর্থসামাজিক যে ত্রুটিগুলা বা ল্যাকিংস গুলা ছিল, সেগুলোকে তিনি কি করেছেন, এই যে তার যে গ্রন্থ ওডিপি, সেটাতে তিনি ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরেছেন। ব্যঙ্গাত্মক ভাষা বুঝছো না, মানে টিটকারি সহকারে আর কি, ওই যে ট্রল করার মাধ্যমে, হ্যাঁ, আইরনির মাধ্যমে তিনি সেখানে তুলে ধরেছেন এই বিষয়গুলোকে। তাবাসসুম শিমু আছো নেত্রকোনা থেকে, ইব্রাহিম মাহমুদ চট্টগ্রাম থেকে। আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে রফিকুল ইসলাম। চুয়াডাঙ্গা অনেক দূরে, নেত্রকোনা। ওকে, ভেরি গুড। তাহলে তিনি ঐতিহাসিক ভলতেয়ার, তিনি মোট 6 বার কারাবরণ করেছিলেন। কয়বার? 6 বার। 6 বার কারাবরণ করেছিলেন। গির্জা ও যাজকদের প্রতি মানুষের ঘৃণা জন্মানোর ক্ষেত্রে অবদান রেখেছেন। বিভিন্নভাবে রোমান ক্যাথলিক গির্জা এবং যাজকদের দুর্নীতির কথা তিনি উল্লেখ করেছেন। তাহলে খেয়াল করো, ওই যে যে বৈষম্য ছিল সমাজে, একদম প্রথম দিন যে আলোচনা করেছিলাম, যে সমাজে যাজক এবং অভিযাত্রা ছিল হায়ার ক্লাস, এবং তারা সবকিছুর সুবিধা বেশি ভোগ করত, কিন্তু ট্যাক্স দিত না সরকারকে, বুঝছ? তারা নিত বেশি, দিত কম। এক কথায় তারা কি, নিত বেশি, দিত কম। বুঝতে পেরেছ আশা করি। তো এই যে
যাজক এবং অভিজাত যারা ছিল, বুঝছো, এই যাজকদের প্রতি মানুষের ঘৃণা জন্মানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছিল ভলতেয়ার। এবং বিভিন্নভাবে রোমান ক্যাথলিক, দেখো রোমান বা বাইজেন্টাইনদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে মূলত দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে অর্থোডক্স, আর একটা হচ্ছে কি ক্যাথলিক। তো এই তিনি হচ্ছে ক্যাথলিক যারা ছিল তাদের যে দুর্নীতির কথাগুলো তুলে ধরেছিলেন। এরপর আসা আরেকজন গুরুত্বপূর্ণ দার্শনিক, নাম হচ্ছে মন্টেস্কু। খুবই গুরুত্বপূর্ণ। কেমন? মন্টেস্কুর অবদান তোমরা অবশ্যই ফরাসি বিপ্লবের ক্ষেত্রে মনে রাখতে হবে। মন্টেস্কু তিনি 1889 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তার প্রথম লেখা দ্য পার্সিয়ান লেটার্স, এটা কিন্তু পরীক্ষা আসে যে দ্য পার্সিয়ান লেটার্স কার লেখা, কতে আসে। কেমন? কার লেখা, বা এমসিকিউতে আসতে পারে। তাহলে এটা হচ্ছে লিখেছেন মন্টেস্কু, দার্শনিক মন্টেস্কু। কে লিখেছেন বলো, কমেন্টে বলো। লিখতে থাকলে তোমার পড়া হয়ে যাবে, শেখা হয়ে যাবে। দ্য পার্সিয়ান লেটার্স এটা একটা গ্রন্থ, এটা লিখেছেন দার্শনিক মন্টেস্কু। এটা কিসের উপর ছিল? এটা ফরাসি সমাজের দোষ ত্রুটি নিয়ে লেখা হয়েছে। ফরাসি সমাজের মানে ফ্রান্সের আর কি, যে দোষ ত্রুটি ছিল ফরাসি সমাজের বা ফ্রান্সের যে দোষ ত্রুটি, সেটার উপর লেখা হয়েছে এটা। বুঝতে পেরেছ? এরপরে দেখো, তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আরেকটা হচ্ছে দ্য স্পিরিট অফ ল। দ্য স্পিরিট অফ ল, এটা 20 বছরের ফল, অর্থাৎ এটা তিনি 20 বছর ধরে কি করেছেন? রচনা করেছেন। কোনটা? দ্য স্পিরিট অফ ল, মনে থাকবে। এবং এটা 18 মাসে 22টা সংস্করণ বের হয়েছে এই বইটার। 18 মাসের মধ্যে কয়টা সংস্করণ? 22টি সংস্করণ। 1748 সালে এই বইটা প্রকাশিত হয়। এই বইয়ে তিনি কি বলেছেন দেখো, দুই একটা কথা আমরা কোট করেছি। যেমন, কোন দেশে কেমন আইন বা সংগঠন থাকবে সেটা নির্ভর করে সে দেশের প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহ্যের উপর। বুঝছানে? এই কথাটার মানে হচ্ছে কোন দেশের আইন বা কোন দেশে কেমন তোমার হচ্ছে সংগঠন থাকবে সেটা নির্ভর করবে কিসের উপর? সে দেশের পরিবেশ, সে দেশের ঐতিহ্যের উপর। ধরো তোমার আমাদের দেশে একটা বিষয় লুঙ্গি পরা, যেটা আমাদের দেশের একটা ঐতিহ্য, তাই না? আমরা বাঙালি হিসাবে। তো এটা কি তুমি ইয়াতে গিয়ে আমেরিকা বা ইউরোপে গিয়ে তুমি লুঙ্গি পরলে তোমার তারা খ্যাত বলবে, রাস্তাঘাটে নামলে। এরপরে সাপোজ আরব কান্ট্রি গুলা, তাদের দেশে তারা তাদের জাতীয় পোশাক হচ্ছে লম্বা জামা, তাই না? তারা পাঞ্জাবি পরে, জুব্বা পরে। আমাদের দেশে শুধুমাত্র হুজুর যারা তারা পরে, এরকম না ব্যাপারগুলা। তো একটা দেশের আইন বা সংগঠন কেমন হবে সেটা নির্ভর করবে কিসের উপর? সে দেশের প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহ্যের উপর। আবার বলেন, জনগণের ব্যক্তি স্বাধীনতার জন্য সরকারের কার্যনির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ কি হইতে হবে? স্বাধীন হইতে হবে। সরকার, তিনটা বিভাগ আছে সরকারের যে কোনো দেশের। একটা হচ্ছে, তোমরা এগুলো জেনে থাকবা যে যে কোনো দেশের একটা সরকারের কয়টা ব্রাঞ্চ আছে বা অর্গান আছে? তিনটা। এক নাম্বার হচ্ছে কি? দি এক্সিকিউটিভ, তাই না? এক্সিকিউটিভ মানে হচ্ছে নির্বাহী বিভাগ। দুই নম্বরে কি? দ্য লেজিসলেটিভ। লেজিসলেটিভ মানে কি? আইন বিভাগ। এরপরে হচ্ছে দ্য জুডিশিয়ারি। জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার বিভাগ। তো এই যে তিনটা বিভাগ বা ব্রাঞ্চ বা অর্গান যে কোনো গভর্নমেন্টে, যে কোনো দেশে আমরা দেখি, এরা হচ্ছে কি হইতে হবে? স্বাধীন হইতে হবে। বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, যারা এই বিভাগগুলো প্রত্যেকটা একটা আরেকটার থেকে স্বাধীন হইতে হবে এবং সরকার থেকে আলটিমেটলি। দেখো, যে কোনো দেশের সরকার, আমরা যদি শুধুমাত্র বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, ধরো বাংলাদেশ সরকার সরকার যদি এগুলোর উপর পুরোপুরি তোমার নিয়ন্ত্রণ বা কন্ট্রোল
বা পাওয়ার এক্সারসাইজ করে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বিচার বিভাগের রায়টা ফেয়ার হবে না, কখনোই হবে না। বিচার বিভাগ যদি আইন অনুসারে কাজ করতে হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার থাকতে হবে, বুঝছো? উইদাউট এনি ইন্টারফারেন্স অফ এনি আউটসাইড, তোমার হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্স, কোনো আউটসাইড ইনফ্লুয়েন্স সেখানে থাকতে পারবে না। ঠিক আছে? এক্সিকিউটিভ থেকে, এক্সিকিউটিভ হচ্ছে মূলত আমরা ওই যে যে মন্ত্রী পরিষদ সহ, হ্যাঁ, তোমার আমাদের যেমন প্রধানমন্ত্রী শাসিত দেশে প্রধানমন্ত্রী, এরপরে তোমার মন্ত্রী এমপি যারা আছে, তো এই জাতীয় যারা আছে এক্সিকিউটিভ, যারা অন্য যে দুইটা ব্রাঞ্চ বা অর্গান রয়েছে তাদেরকে ইনফ্লুয়েন্স করে থাকে, তাদের থেকে স্বাধীন হতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো তিনি বলেছিলেন, দার্শনিক মন্টেস্কু তার এই বইতে দ্য স্পিরিট অফ ল, তিনি বলেছিলেন যে কি হতে হবে, জনগণের ব্যক্তি স্বাধীনতার জন্য সরকারের এই বিভাগগুলো স্বাধীন হওয়া দরকার, এবং ক্ষমতার বিভাজন তত্ত্ব বা ডক্ট্রিন অফ দ্য সেপারেশন অফ পাওয়ার, কেমন, যেটা সেটার ধারণা তিনি দিয়েছিলেন। মূলত এই যে ক্ষমতার বিভাজন কথাটার মানে কি, ক্ষমতার বিভাজন মানে হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, মানে হচ্ছে এই সরকারের তিনটা অর্গানকে আলাদা আলাদা করা, এই তিনটা অর্গানের পাওয়ারগুলো আলাদা করে দেওয়া, ডিফাইন এবং ইন্ডিপেন্ডেন্ট, নো আউটসাইড ইনফ্লুয়েন্স, কোনো আউটসাইড ইনফ্লুয়েন্স সেগুলোর উপর থাকবে না। আউটসাইড বলতে কি, এখানে পারস্পরিক হস্তক্ষেপের কথাও বলা হচ্ছে। যেমন শাসন বিভাগ যদি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে, তাইলে তো আর বিচার ফেয়ার হবে না। বুঝতে পেরেছো কিনা? যেটাকে সেপারেশন অফ পাওয়ার বলা হয়, অর্থাৎ পাওয়ার গুলা সেপারেট হবে, প্রত্যেকটা বিভাগের পাওয়ার গুলা, প্রত্যেকটা বলতে কি এই তিনটা আর কি, মেইনলি পাওয়ার গুলা সেপারেট হবে। বুঝতে পেরেছো? কমেন্ট একটু জানাও তো। এমডি শাহনওয়াজ আরিক, হ্যাঁ আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ওকে, রফিকুল ইসলাম বলেছো ক্লিয়ার, বাকিরা মনে হয় বুঝে নাই নাকি? আচ্ছা, এরপরে দেখো আরেকজন গুরুত্বপূর্ণ দার্শনিক হচ্ছে রুশো, জ্যাক রুশো, তার অবদানটাও অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অন্তত ঐতিহাসিক ভলতেয়ার এবং রুশো এদেরগুলা জানবো। রুশো কি বলেছে দেখো, রুশোর বিখ্যাত কিছু গ্রন্থ হচ্ছে নিউ হিলোসিক, কনফেশন, এমিলি, এগুলা হচ্ছে তার বিখ্যাত কিছু গ্রন্থ। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানো, ফরাসি বিপ্লবের ক্ষেত্রে যে সকল দার্শনিকরা অবদান রেখেছেন তার মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে কিন্তু এই রুশো। সবচেয়ে বেশি অবদান কার? রুশোর। তার চিন্তাধারা থেকেই মূলত বিপ্লবের যে মূল মন্ত্র, আমরা একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র হচ্ছে কি, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সাম্য, মৈত্রী, স্বাধীনতা। কেমন, এই যে বিপ্লবের যে মূল মন্ত্র, এটা এসেছে কিন্তু তার মাথা থেকে, এটা তার চিন্তাধারার একটা ফল। কার? রুশোর। তিনি আবার একই সাথে রোমান্টিক আন্দোলনের প্রবর্তক। কোন আন্দোলন? রোমান্টিক আন্দোলন, এটা আবার কি জিনিস বলো? তিনি রোমান্টিক আন্দোলনেরও প্রবর্তক, বুঝছো? তো রোমান্টিক আন্দোলন কি, আমরা এটা একটু দেখবো এখন। দেখো, আচ্ছা রুশুর কথা বলছিলাম, জ্যাক রুশো, তিনি
একটু খেয়াল করো, তার বক্তব্যের মূল কথা হচ্ছে প্রকৃতির রাজ্যে ফিরে যাওয়ার আহ্বান। প্রকৃতির রাজ্যে ফিরে যাওয়ার আহ্বান, প্রকৃতির রাজ্য মানে কি? এখানে তিনি একটা ঘটনা দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন, যে রোমান্টিক আন্দোলনটা বা প্রকৃতির রাজ্যে ফিরে যাওয়ার যে ব্যাপারটা, সেটা একটু খেয়াল করলে তোমরা বুঝবা যে সভ্যতার একদম শুরুতে, সভ্যতার প্রারম্ভে, আদিকালে মানুষ যখন প্রকৃতির রাজ্যে বসবাস করত, তখন তারা প্রাচুর্য, সুখ, শান্তি, সমান অধিকার, তাদের সবকিছু ছিল অ্যাভেলেবল। বুঝছো? তারা অনেক সুখী ছিল, তাদের অনেক প্রাচুর্য ছিল, টাকা পয়সা না থাকলেও অন্তত তাদের কোনো অভাব ছিল না। হ্যাঁ, তারা অনেক শান্তিতে ছিল, সুখ ছিল, পরস্পরের সমান অধিকার ছিল যখন তারা প্রকৃতির রাজ্যে বসবাস করত। কিন্তু ধীরে ধীরে সভ্যতা বা সিভিলাইজেশন বা সভ্যতার অগ্রগতির ফলে গ্র্যাজুয়ালি তারা কি হয়ে পড়লো, তারা তাদের যে সুখ, শান্তি, প্রাচুর্য যেটা ছিল সেটা হারিয়ে ফেললো। বুঝতে পেরেছ? তারা সেটা হারিয়ে ফেললো। তার মতে, অর্থাৎ তিনি মনে করেন রাষ্ট্রের জন্ম হয় একটা সামাজিক চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? সামাজিক চুক্তির মাধ্যমে। তার একটা গ্রন্থও আছে কিন্তু, এই যে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, পরীক্ষা আসে কিন্তু এটা। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটা কার? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটা কার? তাহলে বুঝতে পেরেছ, এটা হচ্ছে রুশোর, জ্যাক রুশো। তো তিনি বলেছেন যে রাষ্ট্রের জন্ম হয় একটি সামাজিক চুক্তির মাধ্যমে, আর এই চুক্তি মোতাবেক প্রকৃতির রাজ্যে বসবাসকারী মানুষ হচ্ছে তাদের যে সমষ্টিগত ইচ্ছা সেটার কাছে নিজের অধিকারকে ছেড়ে দিতে হয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্র নামক সিস্টেমের মধ্যে আসার জন্য, বা রাষ্ট্রের যে জন্ম হয়েছে একটা চুক্তির মাধ্যমে, সেটা কি? সামাজিক চুক্তি, যেটার মাধ্যমে মানুষ তাদের যে প্রকৃতির রাজ্যে তারা যে আগে বসবাস করত তাদের মতো করে, তাদের তখন সুখ, শান্তি, প্রাচুর্য সবকিছু ছিল, সেগুলোকে বিসর্জন দিয়ে তারা একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এবং যার ফলে তারা তাদের সেই সুখ শান্তিগুলোকে, সেই অধিকারগুলোকে বিসর্জন দিতে হয়েছে, ছেড়ে দিতে হয়েছে। বুঝতে পেরেছ? এই জন্য সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের প্রথমে তিনি বলেছেন স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কিন্তু তবু মানুষ সর্বত্রই শৃঙ্খলিত। বুঝছেন? অর্থাৎ মানুষের জন্মগত অধিকার হচ্ছে স্বাধীনতা। কেন বলেছেন? কারণ মানুষ জন্মগতভাবে স্বাধীন, বা আদিকালে বা প্রারম্ভে মানুষ স্বাধীন ছিলেন, কিন্তু এরপরে সে সর্বত্রই শৃঙ্খলিত। তো এই যে তিনি যে কথাটা আসলে পূর্বে বলেছেন, এই যে প্রকৃতির রাজ্য, যেটা যে একটা কাল্পনিক রাজ্যের কথা তিনি বলেছেন, যেখানে অনেক সুখ, শান্তি, প্রাচুর্য, অনেক লোভ দেখিয়েছেন যে রাজ্যের জন্য, সেখানে ফিরে যেতে আমাদের মন চায় না? মানে আমাদের ভিতরে একটা এক ধরনের তোমার উচ্ছ্বাস, হ্যাঁ, আমাদের ভিতরে এক ধরনের আবেগ, অনুভূতি সেই রাজ্যে ফিরে যাওয়ার তৈরি হয় কিনা? তো এই যে সেই প্রকৃতির রাজ্যে, যেখানে দুধ ও মধুর বন্যা বয়ে যাওয়া সম্পর্কে তার উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, তো সেই কল্পিত রাজ্যে ফিরে যাওয়ার জন্য মানুষের যে ভাবাবেগ এবং অনুভূতির প্রবণতা, সেটাকে বলা হয় রোমান্টিক আন্দোলন। তাহলে রোমান্টিক আন্দোলন বুঝতে পেরেছ না কোনটা? হুম, রোমান্টিক আন্দোলন বুঝতে পেরেছ? বলো, একটু বলো, দ্রুত রেসপন্স করো। প্রকৃতির রাজ্যে ফিরে যাওয়ার জন্য মানুষের যে ভাবাবেগ এবং অনুভূতি, সেটাই হচ্ছে কি? সবাই বুঝছো? ওকে, তাবাসসুম শিমু বুঝতে পেরেছ, বাকিরা? তো আমরা
আজকে দার্শনিকদের অবদানটা সম্পর্কে আলোচনা করেছি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি কয়েকটা কি ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি যেগুলো থেকে এমসিকিউতে প্রশ্ন হয় এবং জ্ঞানমূলকে প্রশ্ন হয় ক এর জন্য। তোমরা আশা করি আমি যেভাবে ধরে ধরে পড়িয়েছি সেভাবে একটু গুরুত্ব দিয়ে এগুলো পড়ে শেষ করবা। এবং এখান থেকে কিন্তু সিকিউ প্রশ্ন আসে দার্শনিকদের অবদান থেকে, পড়লে আশা করি পারবা, না পড়ার কিছু নেই। তো এখানে স্পেসিফিক্যালি আমরা ভলতেয়ার, মন্টেস্কু, রুশো, তুমি সবারটা মনে রাখতে না পারলেও রুশো এবং মন্টেস্কু এই যে দুইজনের অবদান কি ফরাসি বিপ্লবে সেটাও তো অন্তত মনে রাখতে পারো। এই যে সোশ্যাল কন্ট্রাক্ট কে লিখেছেন, একটু আগে দেখিয়েছি দ্য পার্সিয়ান লেটার্স কে লিখেছেন, এগুলা থেকে প্রশ্ন আসে বা এগুলাতে আসলে কি বলতে চেয়েছেন তিনি, বা কিভাবে আসলে তারা অবদান রেখেছেন কিসে, কিভাবে তারা অবদান রেখেছেন বিপ্লবে। এই গ্রন্থগুলিতে তারা কি ব্যাপারে ধারণা দিয়েছেন। মূলত এক কথায় যদি আমরা সামারি করতে যাই সেটা কি, সেটা হচ্ছে যে টোটাল দার্শনিকদের অবদান ছিল কি কেন্দ্রিক, মানে ওভারঅল চেষ্টা ছিল তাদের কি অন্ধকার কুসংস্কার সেগুলো দূর করে যুক্তিবাদ প্রতিষ্ঠা করা, যুক্তির ভিত্তিতে, মানে ফিলোসফি ছিল তাদের এই যে যে কোনো কিছু যুক্তির ভিত্তিতে হবে এবং সেটা মানবিক কেন্দ্রিক, মানুষের কল্যাণ কেন্দ্রিক হবে, হিউম্যান ফোকাসড, কেমন মানবিকতাবাদী চিন্তাকে তারা গুরুত্ব দিয়েছিল। আশা করি বুঝতে পেরেছ। তো যদি সবাই বুঝতে পারো, কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। যারা পরে ক্লাসটা করবা অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখবা। আর কেউ বুঝতে সমস্যা হলে কোনো কিছু সিকোয়েন্স মেনটেন করার জন্য আগের ক্লাসগুলোও দেখে নিও, তাহলে ধারাবাহিকভাবে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো 1 মিনিটের মধ্যে দ্রুত। ইব্রাহিম মাহমুদ বলতেছো আর একটু বুঝাই দেন। কি বুঝাই দিতাম বলো, তোমার প্রশ্নটা কি? ইব্রাহিম মাহমুদ, তুমি কি বিষয়ে জানতে চাচ্ছ, প্রশ্ন কি? রোমান্টিক আন্দোলন সম্পর্কে তিনি প্রকৃতির রাজ্যের কথা বলেছেন, যে যেটা আসলে একটা কাল্পনিক রাজ্য বলা যায়, যে যেখানে মানুষ অনেক সুখে শান্তিতে ছিলেন, কোনো দ্বন্দ্ব, কোনো মারামারি হানাহানি, কোনো ঝামেলা ছিল না, মানুষের কোনো তোমার হচ্ছে কি শুধু শান্তি, সমান অধিকার এসব ছিল। কিন্তু সভ্যতার উন্নয়নের ফলে আস্তে আস্তে মানুষ যত সভ্য হয়েছে, সভ্যতার উন্নয়ন বা মানুষ যত বেশি রাষ্ট্রকেন্দ্রিক হয়েছে, রাষ্ট্র গঠন বা সিস্টেমের মধ্যে এসেছে, তত আস্তে আস্তে কি হয়েছে, সেগুলো হারিয়ে ফেলেছে। একটা সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন হয়েছে। সেই চুক্তিটা কি, সেটা হচ্ছে মানুষ তাদের যে কাল্পনিক রাজ্যে বসবাসের যে অধিকার সেটাকে বিসর্জন দিয়ে একটা রাষ্ট্র বা একটা তোমার হচ্ছে কাঠামোর মধ্যে চলে এসেছে। কেমন? তো মূলত মানুষের ভিতরে তার কথাটা শোনার পর তোমার আমার মাঝে একটা যে কাল্পনিক রাজ্যটা যেটার কথা সে বলছে, যেটাতে অনেক সুখ শান্তি, অনেক প্রাচুর্য এবং সমান অধিকার, বা যেটা শুধুমাত্র তোমার আশায় ভরা, সেই রাজ্যটাতে আমাদের ফিরে যাওয়ার জন্য যদি একটুও আন্দোলন বা তোমার ভেতরে একটু উচ্ছ্বাস, অনুভূতি, আবেগ সৃষ্টি হয়, সেটাই হচ্ছে রোমান্টিক আন্দোলন। বুঝতে পেরেছো কিনা? আশা করি বুঝতে পেরেছো। তো তাহলে শেষ পর্যন্ত যারা আজকে ক্লাসে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং
ভালোবাসা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।